বক্তৃতার আয়োজন করেছে। স্মারক বক্তৃতায় সাধারণভাবে প্রখ্যাত কোনো নাট্য ব্যক্তিত্বরাই নির্ধারিত বিষয়বস্তুর উপর বক্তব্য পরিবেশন করে থাকেন। এটা চিরাচরিত ধারা। সেই ধারায় বাইরে কিন্তু আমার অবস্থান। আমি নাটক দেখতে ভালোবাসি, তার বাইরে কিন্তু নাটকের সঙ্গে সরাসরি আমার কোনো সংযুক্তি নেই। আজকের আলোচনায় যে নাট্য ব্যক্তিত্বকে নিয়ে আলোকপাত করা হবে তিনি পরিমল ত্রিবেদী। আলোচনায় যাওয়ার আগে পরিমল ত্রিবেদী সম্পর্কে আমি দু একটি কথা প্রথমে বলি, আর তারও আগে গতকাল থিয়েটার কার্নিভালের প্রথম দিনের যে দুটি বিষয় আমাকে আলোড়িত করেছে, সমৃদ্ধ করেছে, সে দুটি বিষয়ের উল্লেখ করি, তারপরে আমরা দুটো পরবর্তী বিষয়ে চলে যাব। গতকাল থিয়েটার কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী মিহির গোস্বামী। যারা উপস্থিত রয়েছেন তাদের অধিকাংশের জ্ঞাতার্থে জানাই, মিহির গোস্বামী কলিগ্রামের প্রখ্যাত নাট্যদল শিল্পী চক্রের একজন নাট্যকর্মী ছিলেন, যারা আমাদের শৈশবকালে বহু মঞ্চ সফল নাটক গোটা উত্তরবঙ্গ জুড়ে পরিবেশন করেছিলেন। এই অঞ্চলে হয়তো সাম্প্রতিক সময়ে মিহির গোস্বামীর পরিচয় গানের মাস্টারমশাই বা তবলার শিক্ষক হিসেবে। তার বাইরে তার একটি উল্লেখযোগ্য ঘরানা হলো তিনি আদতে একজন নাট্যকর্মী। এ ধরনের একটি মানুষকে সম্মান জ্ঞাপন করে চাঁচল অপাংতেও একটি ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন। তাদেরকেই প্রথমে সে কারণে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা ছিল গতকালের একটি বিষয়। আরেকটি বিষয়ের কথা আমি বলবো, তারপরে আমি আলোচনায় চলে যাব। গতকাল থিয়েটার কার্নিভালের প্রথম পর্বে চাঁচল অপাংতেও একটি নাটক পরিবেশন করেছিল, নতুন নাটক তাদের, একটি বিদেশি নাটক অনুপ্রাণিত। তাদের পরিবেশনায় ছিল রেট, বাংলা নাটক। এই নাটক মূলত এই সময়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত রয়েছে, কেননা এই নাটকে যে মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কথা নাটক জুড়ে প্রতিফলিত হয়েছে তা বোধহয় এই সময়ে ভীষণ জরুরি ছিল। কেননা প্রগতিশীল সমাজে যতটা না আমরা এগোচ্ছি তার তুলনায় অনেক বেশি আমাদের মানবিক মূল্যবোধগুলো অবক্ষয় হচ্ছে, সেগুলো হারিয়ে যাচ্ছে। এমন একটি প্রাসঙ্গিক বিষয়কে উপস্থাপনা করার জন্য চাঁচল অপাংতেও এবং তাদের কর্ণধার এবং নির্দেশক জয়দীপ মুখার্জি এবং তার সহযোগীদের অবশ্যই ধন্যবাদ পাওয়া যায়। এইটা হলো দুটো বিষয়। আর আজকের আলোচনায় বিষয়ে আসি। আপনাদের জ্ঞাতার্থে জানাই, শ্রী পরিমল ত্রিবেদী আমাদের অঞ্চলের মানুষ নন। পরিমল ত্রিবেদী মালদা জেলার সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম চড়ি অনন্তপুরে তার জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা। বাংলা নাটককে নিয়ে তার প্রাথমিক পর্বের যা কাজকর্ম ছিল সবই চড়ি অনন্তপুর গ্রাম থেকেই উঠে এসেছিল। সেখানে অগ্নিশিখা বলে একটি নাটকের দল তিনি তৈরি করেছিলেন। পরবর্তী সময়ে মালদা শহরে এসে তিনি মালদা মালঞ্চ নামে একটি দল তৈরি করেন, যে দলটি সুনামের সঙ্গে গত 30-35 বছর ধরে বাংলা নাটক চর্চা করছে। বাংলা নাটক চর্চা করার পাশাপাশি তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু স্বনামধন্য দল এবং তাদের উল্লেখযোগ্য মননশীল নাটকগুলোকে মালদা শহরে তারা পরিবেশন করার সুযোগ প্রদান করেছেন এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছিলেন। সেই মালদা মালঞ্চের কর্ণধার, নাট্যকর্মী, নাট্যকার
নাট্য নির্দেশক ছিলেন পরিমল ত্রিবেদী, যিনি সদ্য প্রয়াত হয়েছেন এবং তার প্রয়াণে মালদার নাট্য চর্চার জগতে একটি অপূরণীয় ক্ষতি তৈরি হয়েছে। সেই পরিমল ত্রিবেদীর নাট্য ভাবনা নিয়ে আজকের এই আলোচনা বাসর এবং তার নামেই এই থিয়েটার কার্নিভালের মঞ্চেরও নামকরণ করা হয়েছে। উদ্যোক্তাদের আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, তারা একটি সঠিক সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন বলে। এবার আলোচনার মূল বিষয়টা আমি সংক্ষেপে একটু বলি। যারা সামনে বসে রয়েছেন একটু মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে আমার বলার ক্ষেত্রে একটু সুবিধা হবে। বেশিক্ষণ আমি বকবক করব না, কারণ এর পরে দুটি নাটক রয়েছে। শ্রী পরিমল ত্রিবেদীকে কেন্দ্র করে আজকের আলোচনা বাসরের বিষয় রাখা হয়েছে পরিমল ত্রিবেদীর লোকায়ত ভাবনা ও নাট্য নির্মাণ। আপনাদের জ্ঞাতার্থে জানাই, পরিমল ত্রিবেদী বঙ্গরত্ন পুরস্কার পেয়েছিলেন এবং নাট্য একাডেমির পুরস্কার পেয়েছিলেন। মানুষটি কেমন ছিল আমি একটা গল্প দিয়ে ব্যাপারটা বলি। আমার যখন আজকের যা বয়স তার থেকে অর্ধেক বয়স ছিল, সেই সময়ে মালদা জেলায় মিনি চান্স সিগারেট কোম্পানি তারা একটি নাট্য উৎসবের আয়োজন নিয়মিত করত এবং সেই নাট্য উৎসব প্রতি বছর মালদা রবীন্দ্র ভবন, যেটা আজকে বিস্তৃতির অন্ধকারে প্রায় তলিয়ে গেছে, সেখানে অনুষ্ঠিত হতো। আজকে আমার যা বয়স তার অর্ধেক বয়সে আমি তখন ছিলাম এবং অবশ্যই আমি অবিবাহিত ছিলাম। সেই সময়ে আমার যিনি এখন স্ত্রী, সেই সময় তিনি আমার বান্ধবী ছিলেন। তাকে নিয়ে মালদায় মিনি চান্সের একটি নাট্যোৎসবে আমরা নাটক দেখতে গিয়েছিলাম। নাটকের নাম শুনলে যারা নাটকের সঙ্গে সংযুক্ত রয়েছে তারা অবশ্যই শিহরিত হবেন। নাটকটা ছিল কলকাতার চেতনার পরিবেশিত যুগান্তকারী বাংলা নাটক জগন্নাথ। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই, জগন্নাথই মালদা জেলায় একমাত্র নাটক যে নাটক দর্শকের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে একই দিনে রবীন্দ্র ভবনে পরপর দুটি শো হয়েছিল। সেই নাটকে চেতনার জগন্নাথ, যেখানে বাংলা নাট্য জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায় তিনি নিজে অভিনয় করছিলেন এবং নির্দেশনার সঙ্গে সংযুক্ত ছিলেন। জগন্নাথ নাটক যখন আমরা দেখতে চাই আমি এবং পূর্ণিমা, তখন নাটকের প্রথম শোয়ের সমস্ত টিকিট শেষ হয়ে গিয়েছিল। আমরা চাঁচল নামের অজ পাড়াগা থেকে নাটক দেখতে গিয়েছি। টিকিট বিভিন্ন জায়গা থেকে ঘুরেও আমরা সংগ্রহ করতে পারিনি। স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছিলাম। সেই সময়ে টিকিট প্রাপ্তিস্থান ছিল MM ইলেকট্রিক্যালস, মকদমপুরের, মালদা। তারা এখনো টিকিট বিক্রি করে নাটকের। তাদের একজন কর্মচারী আমাকে বলেছিলেন যে রবীন্দ্র ভবনে যান, সেখানে পরিমল ত্রিবেদী বলে এক ভদ্রলোক আছে, তাকে গিয়ে বলবেন যে টিকিট পাচ্ছেন না অথচ নাটক দেখতে চান, তিনি ব্যবস্থা করলেও করতে পারেন। আমি এবং পূর্ণিমা রবীন্দ্র ভবনে আসি, পরিমল ত্রিবেদী নামক ব্যক্তিটির সঙ্গে দেখা করি, পরিচয় করি, বলি চাঁচল থেকে নাটক দেখতে এসেছি, জগন্নাথ, ভীষণ ইচ্ছে নাটকটি দেখার। তিনি বললেন টিকিট নেই, তবে তোমাদেরকে ভেতরে ঢোকার ব্যবস্থা আমি করে দেব। রবীন্দ্র ভবনে 2 সারি আসনের মাঝখানে যে মেঝেটা রয়েছে সেই মেঝেতে বসে নাটক দেখতে হবে। খবরের কাগজ নিয়ে ভেতরে ঢুকবে, খবরের কাগজ পেতে নাটকটা দেখবে। পরিমল ত্রিবেদীর সৌজন্যে, তার বদান্যতায় সেদিন আমি এবং পূর্ণিমা চেতনার যুগান্তকারী পরিবেশনা জগন্নাথ দেখতে পেয়েছিলাম, অবশ্যই রবীন্দ্র ভবনের ভেতরে প্রবেশ করে। সেই সময় থেকে এই মানুষটির সঙ্গে আমার এবং পূর্ণিমার ব্যক্তিগতভাবে পরিচয়, যে পরিচয় মৃত্যুর আগে পর্যন্ত, গত বছরও তাদের নাট্যোৎসবে আমরা গিয়েছিলাম নাটক দেখতে, অটুট ছিল। সেই পরিমল ত্রিবেদী নাট্য ভাবনায় কতটা অনুরাগী ছিলেন এবং বাংলা নাটকের প্রচারে তার সদর্থক কতটা ভূমিকা ছিল, সেই ভূমিকাটার কথা স্মরণ করাতেই আমি আগের একটি ঘটনার কথা আপনাদেরকে বললাম। এবার আসি পরিমল ত্রিবেদীর নাট্য ভাবনা সম্পর্কে 2-1টি কথা, সেটা বলি আমি কথা বলা শেষ করব। পরিমল ত্রিবেদী যখন
বঙ্গরত্ন পুরস্কার পেলেন, এর মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক গন্ধ কেউ শোকার চেষ্টা করবেন না। পশ্চিমবঙ্গ সরকার মনে করেছিল বঙ্গরত্ন পুরস্কার কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্বকে দেওয়া উচিত, মালদা জেলা থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। আপনাদের জ্ঞাতার্থে জানাই, পরিমল ত্রিবেদী সরাসরি কোনো সময় গত 4 দশক ধরে কোনো রাজনৈতিক দলের তাবেদারি করেন, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে তাদের প্রশ্রয় পাওয়ার চেষ্টা করেননি, বরং রাজনীতি নিরপেক্ষ একটি মানুষ, মননশীল মানুষ, যিনি সমকালীন রাজনীতি সম্পর্কে দারুণভাবে সচেতন ছিলেন, তিনি কিন্তু কোনোভাবেই রাজনৈতিক তাবেদারি করেননি। তা বাদ দিয়েও তিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার পেলেন। এতে অনেকেই অবশ্য রাজনৈতিক গন্ধ পেয়েছিলেন। যাই হোক, সেসব কথা আমি বাদ দিচ্ছি। নিন্দুকেরা অনেক কথা বলেন, আর যারা অক্ষম ব্যক্তি তারা বোধহয় সবসময় ক্ষুরধার অস্ত্র নিয়ে ঘুরে বেড়ান, কাকে আক্রমণ করবেন লোকটিকে খোঁজার। পরিমল ত্রিবেদী বঙ্গরত্ন পুরস্কার পাওয়ার পর কি বললেন, আমি জায়গাটা একটু পড়ে শোনাই। এতগুলো বছর ধরে নিরলসভাবে নাটক চর্চা করে গেছি, তার যে একটা স্বীকৃতি পাচ্ছি তার জন্য গর্বিত। থিয়েটারের সঙ্গে যুক্ত অন্য কেউ যদি পুরস্কার পেতেন তাতেও আমি গর্বিত হতাম। আপনাকে ভাবতে হবে একটি মানুষের ভেতরে নাটকের প্রতি কতটা সহমর্মিতা, নিরপেক্ষতা থাকলে এই ধরনের কথা তিনি উচ্চারণ করতে পারেন। যখন তিনি পুরস্কারটি গ্রহণ করছেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে, তখন তিনি দাঁড়িয়ে এই কথাটা বললেন। আমি কথাটার উল্লেখ করলাম এই কারণে, আপনি লক্ষ্য করে দেখবেন যখনই কোনো দল নাটক চর্চার জন্য একটি থিয়েটার কার্নিভাল, নাট্যোৎসবের আয়োজন করেন, দেখবেন সেই অঞ্চলের বহু নাটকের দল তারাই দেখতে আসেন। অর্থাৎ এই যে খেই অন্তর্দ্বন্দ্ব, পারস্পরিক বৈরিতা, এটা নাটকের ক্ষেত্রে তথা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে ভীষণভাবে ক্ষতিকারক। আমরা যে সময় বসবাস করছি সে সময় নাটক তথা বাংলা সংস্কৃতি ভীষণ একটা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হচ্ছে। আগে নাটকের লড়াই ছিল সিনেমার সঙ্গে, পরে আসলো টেলিভিশনের সঙ্গে লড়াই, তারপরে আসলো মোবাইলের সঙ্গে লড়াই। এখন দেখবেন লক্ষ্য করে নাটককে লড়তে হচ্ছে যে সমস্ত মানুষ রিলস বানাচ্ছে তাদের সঙ্গে। তাদের তুলনায় নাটক যে উৎকর্ষতাযুক্ত, নাটকের সঙ্গে সংযুক্ত দলগুলোকে সেটা বারবার প্রমাণ করতে হচ্ছে। পরিমল ত্রিবেদী সে কথা বললেন, ঘুরিয়ে বললেন যে আমার জায়গায় যদি অন্য কোনো নাটকের দলের কোনো নির্দেশক বা অভিনেতা পুরস্কারটা পেতেন তাতে তিনি গর্ব অনুভব করতেন। কেন তিনি গর্বিত হতেন? তিনি গর্বিত হতেন এ কারণে যে একটা সুস্থ, সৃজনশীল, সৃষ্টিশীল মানুষকে পুরস্কৃত করা হলো বলে। কতটা সংস্কৃতির প্রতি, নাটকের প্রতি নিষ্ঠা থাকলে এমন বিনয়যুক্ত কথা কেউ মঞ্চ থেকে দাঁড়িয়ে উচ্চারণ করতে পারে। এটা গেল পরিমল ত্রিবেদীর একটি বিষয়। পরিমল ত্রিবেদীর মালদা মালঞ্চ কি কি নাটক পরিবেশন করেছে আপনারা একটু দেখুন ভালো করে। পরিবেশন করলেন সংখ্যাটি যদি শূন্যে নেমে যায়। আমার আর পূর্ণিমার নাটকটি দেখার সৌভাগ্য হয়েছে। গত বছরের একটি নাট্য উৎসবে তারা নাটকটি করেছিল তাদেরই নিজস্ব অনুষ্ঠানে। সংখ্যাটি যদি শূন্যে নেমে যায়, অসাধারণ নাম, নামের মধ্যে ব্যঞ্জনা লুকিয়ে আছে। অর্থাৎ এই নাটক সাম্প্রতিক কালে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে একদম ঐতিহাসিক দুর্নীতি, সেই দুর্নীতির প্রেক্ষাপটে এই নাটক তৈরি করা হয়েছিল। এখানে কে দুর্নীতি করেছে, কারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কারা তাকে প্রশ্রয় দিয়েছে, আর সেই দুর্নীতির মধ্যে ঢুকে কারা শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে পেরেছেন, সেই সব বিতর্কে আমরা যাচ্ছি না। নাটকটিতে সেই বিতর্কটা ছিল। সংখ্যাটি যদি শূন্যে নেমে যায়, নাটকটির মাধ্যমে পরিমল ত্রিবেদী আমাদের বলতে চাইলেন যে যদি সুস্থ, মননশীল, সৎ, মানবিক মূল্যবোধ যুক্ত মানুষের সংখ্যা সমাজে ক্রমান্বয়ে কমতে থাকে, তাহলে শেষ পর্যন্ত সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে? এই বিরাট এক প্রশ্ন নাটকের মাধ্যমে তিনি তুলে ধরলেন। নাটকের নাম সংখ্যাটি যদি শূন্যে নেমে যায়, অর্থাৎ সৎ মানুষের সংখ্যা, মূল্যবোধ যুক্ত মানুষের সংখ্যা যদি ক্রমান্বয়ে কমে যায়, তাহলে সমাজের
সামাজিক পরিমণ্ডল, অর্থনৈতিক পরিমণ্ডল, সাংস্কৃতিক পরিমণ্ডল কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কতটা অধঃপতিত হতে পারে, সেই প্রশ্ন তিনি তুলে দিলেন নাটকের মাধ্যমে। অত্যন্ত সমাজ সচেতন মানুষ ছিলেন পরিমল ত্রিবেদী। তার পরের নাটক ধরুন গম্ভীরা গম্ভীরা। এখানে গত বছর থিয়েটার কার্নিভালে সিদ্ধেশ্বর স্কুলের মাঠে নাটকটি মঞ্চস্থ করেছিল পরিমল ত্রিবেদীরা। গম্ভীরা গম্ভীরা আমাদের মালদা জেলার যে নিজস্ব লোক সংস্কৃতি গম্ভীরা, যে লোক সংস্কৃতির ওপর সাম্রাজ্যবাদী আগ্রাসন বারবার আসছে, যে লোক সংস্কৃতি তার স্বকীয়তা, তার মৌলিকতা হারাতে বসেছে, এবং তার বিরুদ্ধে প্রান্তিক মানুষ যারা গম্ভীরা গান করেন তারা কিভাবে লড়াই করছে তার কথা তিনি বলেছিলেন। রাজনীতির কথা উচ্চকিত হয়ে তাকে বলতে হয়নি। আর আমরা সকলেই জানি পৃথিবীতে অরাজনৈতিক বলে কোনো বস্তু নেই। আমরা বলি বটে এই বিষয়টি রাজনৈতিক, এই বিষয়টি অরাজনৈতিক, আসলে তা নয়। আপনি যদি রাজনৈতিক আর অরাজনৈতিকের মধ্যে কোনো পার্থক্য করতে যান, দেখবেন আসলে তা নয়। সব বিষয়ের মধ্যে একটা রাজনৈতিক বিষয় রয়েছে। রাজনৈতিক বিষয় বলতে দলীয় রাজনৈতিক বিষয় নয়, রাজনৈতিক বিষয় বলতে রাজনৈতিক মতাদর্শ গঠিত বিষয় যুক্ত রয়েছে। গম্ভীরা গম্ভীরা এবং সাম্প্রতিক কালে তাদের প্রযোজনা, তারা নাট্যোৎসবে আবার করবে নাটকটি 22শে জানুয়ারি মালদা দুর্গা কিঙ্কর সদনে, চাঁদ মনসা কথা। সেখানে একটি পৌরাণিক আখ্যানের উপর নাটকটি রচিত হয়েছে। পৌরাণিক আখ্যানকে পরিমল ত্রিবেদী পরিবেশন করলেন সমসাময়িক সময়ের সঙ্গে সাযুজ্য রেখে। চাঁদ মনসা কথা যারা দেখেছেন বা চাঁদ মনসা কথার কথা যারা শুনেছেন, সেই নাটকে পরিমল ত্রিবেদী চাঁদ মনসার আখ্যানকে সমকালীন সময়ের নিরিখে পরিবেশন করলেন। তিনি কি বলেছেন, নাটকের একটি বিখ্যাত সংলাপ আমি শোনাই পড়ে, ভালো করে শুনবেন। এই সময়ে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই সংলাপটি হয়তো অনেক তাৎপর্য বহন করে, মননশীল মানুষ সহজেই বুঝতে পারবে। নাটকে একটি চরিত্র বলছে, দেবী হতে গেলে যোগ্যতার প্রয়োজন হয়। কোন যোগ্যতায় ওই চ্যাংমুড়ি কানি দেবী? ভয়ঙ্কর একটি প্রশ্ন। যারা আমাদের সমাজ চালাচ্ছে, যারা এখানে শেষ কথা বলছে, যারা সমস্ত ক্ষেত্রে আমার জীবনটা কিভাবে এগোবে, কোন পথে যাবে, আমি কোন ধরনের সাংস্কৃতিক সামাজিক অভিরুচি বহন করব, যারা সব ব্যাপারেই হস্তক্ষেপ করতে চাইছে, যারা সব ব্যাপারেই আমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে, আমার জীবনযাপনকে যারা নিয়ন্ত্রণ করতে চাইছে, তাদের উদ্দেশ্যে তিনি এই প্রতিবাদ ঘোষণা করলেন যে আপনি যখন আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে আসছেন, আপনি যখন আমি কেমন ভাবে চলবো, কোন পোশাক পরবো, কোন খাদ্যাভ্যাসে আমি রপ্ত হব, কোন দেবতার আরাধনায় আমি মত্ত হব, আপনি যখন এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে আসছেন, তাহলে আমি আপনাকে পাল্টা বলি যে আপনার সেই নিয়ন্ত্রকের ক্ষমতা রয়েছে তো। বারবার চাঁদ মনসা কথা এই কথা উচ্চারিত হয়েছে এবং তিনি বলেছেন, এই নাটকের প্রারম্ভে তার একটি কথা ছিল, সেই কথাতে তিনি বললেন, এই গভীর অস্থির সময়ে এক বিশ্বাসের কথা, সত্যের কথা, শিব ও সুন্দরের কথা, ত্যাগের কথা। শেষ লাইনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার বক্তৃতায় ছিল মেরুদণ্ড সোজা রেখে একা হওয়ার কথা। আসলে যখনই আপনি সঠিকভাবে চলার পথ নিজে নির্দেশ করতে পারবেন, আপনার জীবনটা কোন পথে গেলে আপনার জীবনের একটা সামগ্রিক সফলতা আসবে, আপনি যখন এটা নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন, তখন আপনি কিন্তু একা হয়ে যাবেন। আপনার পাশে বান্ধবদের সংখ্যা কমে যাবে, কারণ সৃজনশীল মানুষ, সৃষ্টিশীল মানুষ, সচেতন মানুষ, সাংস্কৃতিক কর্মী যারা সুস্থ সাংস্কৃতিক মূল্যবোধ বহন করে চলেছে, তারা আশেপাশে লোক খুব কম পাচ্ছে, তারা বিপন্ন হয়ে পড়ছে, তারা ঘরের মধ্যে আস্তে আস্তে সেঁধিয়ে যাচ্ছে। এক অদ্ভুত তমসার সময়, যে সময়ে সুস্থ সংস্কৃতির উপর বারবার আঘাত আসছে। নাটক এক্ষেত্রে ব্যতিক্রম নয়। চাঁদ মনসা কথাই সেই অমোঘ সত্যতা পরিমল ত্রিবেদী বারবার উচ্চারণ করলেন যে যারা আমাদের নিয়ন্ত্রক হতে চাইছেন, তাদেরকে আমি পাল্টা বলি, আপনাদের আমাদেরকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা রয়েছে তো। পরিমল ত্রিবেদীর নাট্য ভাবনার ক্ষেত্রে একটি বিশেষ
উল্লেখযোগ্য বিষয় ছিল, তিনি যা জানতেন না, তিনি যে ক্ষেত্রে সাবলীল ছিলেন না, তিনি যে মানুষদেরকে চিনতেন না, তাদের কথা তিনি কখনোই নাটকে চরিত্র হিসেবে উত্থাপন করেন। যে জীবনটা তার কাছে পরিচিত ছিল, যে মানুষজন তার কাছে পরিচিত ছিল, তাদেরকেই তিনি নাটকে বারবার নিয়ে এসেছেন। লক্ষ্য করে দেখবেন পরিমল ত্রিবেদীর দল মালদা মালঞ্চ যেসব বাংলা নাটক পরিবেশন করেছে তা কখনোই কোনো ক্ষেত্রে বিদেশি নাটকের অনুবাদ কিংবা বিদেশি নাটক দ্বারা অনুপ্রাণিত নয়। কারণ পরিমল ত্রিবেদীর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, তিনি যা জানতেন না, যে ক্ষেত্রে তিনি সাবলীল নন, যে মানুষগুলোকে তিনি দেখেননি, তাদেরকে তিনি কখনোই মঞ্চে নিয়ে আসতেন না। কারণ তিনি বলতেন, চরিত্রগুলোকে যখন আমি রক্ত মাংসের চরিত্র হিসেবে উপস্থাপিত করব, সেই চরিত্রগুলো যেন আমার কাছে সম্যক রূপে পরিচিত থাকে। আপনি তার নাটক দেখুন, সকালবেলা রোদ্দুর, ছোটদের নাটক, সেই নাটক গম্ভীরা গম্ভীরা, চাঁদ মনসা কথা, সংখ্যাটি যদি শূন্যে নেমে যায়, কিংবা 2013 সালের অসাধারণ নাটক সৈয়দ মুস্তাফা সিরাজের একটি উপন্যাস অবলম্বনে রানীর ঘাটের বৃত্তান্ত, লক্ষ্মীকান্ত, আলকাপ মায়া, আমাদের যে আলকাপ গান রয়েছে লোকসংস্কৃতি, তার উপর বোধ, ব্যালেন্স এবং বিদ্যাসাগর, আজও ভালোবাসার নতুন জীবন, যদি নাটকগুলো আপনি দেখেন, দেখার অভিজ্ঞতা আপনার থাকে, তাহলে দেখবেন এখানে যে চরিত্রগুলো রয়েছে, মহিন বাবু, সূত্রধর, সাঁকরু, ধনা, ভোলা, তারাপদ, মেধ, ভিশু, আমি বেশ কয়েকটা চরিত্রের নাম বললাম, যারা প্রান্তিক মানুষ, যাদের পড়াশোনা নেই, যাদের সচেতনতা নেই, আর্থিক সমৃদ্ধি তো নেই, যারা উঠে এসেছে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে, যেখানে উন্নয়নের অগ্রগতির কোনো আলো এখনো পৌঁছায়নি, সেই সমস্ত মানুষগুলো তার খুব চেনা ছিল, কারণ তিনিও প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন। সেই সমস্ত মানুষগুলো তার কাছে চেনা ছিল, তাদের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা খারাপ লাগা, তাদের রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, তাদের সম্পর্কে তাদের ধারণা, তাদের প্রাপ্তি অপ্রাপ্তি খুব ভালোভাবে চিনতেন পরিমল ত্রিবেদী। তিনি খুব কাছ থেকে মানুষগুলোকে দেখেছিলেন, তিনি খুব কাছ থেকে মানুষগুলোর সঙ্গে মেলামেশা করেছেন, এবং চাকরি সূত্রে তিনি যেহেতু একটি গ্রাম পঞ্চায়েতে চাকরি করতেন, চাকরি সূত্রে তিনি প্রত্যেক দিন যেসব প্রান্তিক মানুষগুলোকে তার কাছে, তার অফিসের বাইরে আসতে দেখতেন, তাদের সঙ্গে তিনি প্রতিনিয়ত কথা বলেছেন, তাদের ভাবনা চিন্তা, তাদের হতাশা, তিনি সম্যক রূপে সেগুলোর সঙ্গে পরিচিত ছিলেন বলেই পরবর্তী সময়ে তিনি তার লেখনীতে সেই সব চরিত্রগুলোকে তুলে এনেছেন, এবং তারা এই মঞ্চে জীবন্ত চরিত্র রূপে ঘোরাফেরা করেছে, কথা বলেছে। এবং এই কথা বলার সময় চরিত্রগুলো যে খুব উচ্চকিত ছিল তা নয়, তিনি বাংলা নাটকের যে ধারা ছিল একটা আগে, যে শেষ দৃশ্যে যে যারা মহাজন রয়েছে অথবা অত্যাচারী প্রভু রয়েছে, তাদের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করে দেওয়া, মঞ্চের পেছনে লাল সূর্য তুলে দেওয়া, লাল পতাকা উত্তোলন করা, এই যে প্রচলিত ছক ছিল বাংলা নাটকে, যেখানে সাধারণ মানুষের জয়গান হয়েছে বলে একটা ঘোষণা করা হতো, এবং যারা নাটকটা উপস্থাপনা করতেন তারাও একটা তৃপ্তিবোধ করতেন যে শেষে আমি অন্তত জনগণতান্ত্রিক জয়টা দেখাতে পেলাম। পরিমল ত্রিবেদী সে পথেও হাঁটেনি, অর্থাৎ এই সস্তা আত্মতৃপ্তির জায়গাটাতে পরিমল ত্রিবেদী গেলেন না। প্রান্তিক মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, নিচু স্তরের মানুষগুলো যতটুকু প্রতিবাদ করতে পারে, সেই প্রতিবাদটা, তাদের হতাশার কথাটা তিনি একটা পরিমিতির মধ্যে বেঁধে রাখলেন। অর্থাৎ যার বাইরে তারা আসলে কথা বলতে পারে না, তিনি সেটা জানতেন যে তারা কতদূর পর্যন্ত প্রতিবাদ করতে পারে, সেইটুকু পর্যন্ত প্রতিবাদীদের জায়গাটা তিনি রাখলেন, তার বাইরে তিনি কিন্তু কখনোই উচ্চকৃত প্রতিবাদ করলেন না। অর্থাৎ আমার বক্তব্য এটাই যে পরিমল ত্রিবেদী, তার দল মালদা মালঞ্চ যেসব নাটক মঞ্চস্থ করেছিলেন, তাতে যে সমস্ত চরিত্রগুলো ছিল, সেই সব চরিত্রগুলো এলাকারই প্রান্তিক মানুষ। আপনি নাটক দেখতে বসে ভাবতেই পারেন যে যে চরিত্রটি আমি এখানে দেখছি, এই চরিত্রটি সদরপুরের হতে পারে, এই চরিত্রটি দরিয়াপুরের হতে পারে, এই চরিত্রটি বহরমপুরের পাশে কোন একটি প্রত্যন্ত গ্রামের হতে পারে। অর্থাৎ চরিত্রগুলো একটি সর্বজনীন চরিত্র রূপে আপনার কাছে আসতে পারে, এবং আসতো
এইখানে পরিমল ত্রিবেদীর সাফল্য, যে তিনি কখনো উচ্চকিত কপি বুক স্টোরিতে যাননি, কিংবা বাংলা নাটক যে পথে চলেছে বা চলেছিল এতকাল ধরে সে পথেও তিনি হাঁটেননি। আপনি যদি তার নাটক দেখেন, অন্তত রানীর ঘাটের বৃত্তান্ত, লক্ষ্মীকান্ত, আলতাপ মায়া, বোধ, ব্যালেন্স এবং বিদ্যাসাগর, তাহলে দেখবেন প্রান্তিক চরিত্রগুলো যেমন ভাবে আসা উচিত সেভাবেই এসেছে। প্রান্তিক চরিত্রগুলো দেখে আপনার মনে হতেই পারে যে আমি আমার অঞ্চলের একটা প্রতিফলন দেখছি। তার একটি নাটকে দু একটি গানের কথা বলে আমি শেষ করবো। গম্ভীরা গম্ভীরা মালদা মালঞ্চের বিখ্যাত নাটক, পরিমল ত্রিবেদীর নির্দেশনায় ছিল। তাতে একজন গম্ভীরা শিল্পী বলছেন, ওহে ভারত বিধাতা, এই স্বাধীনতা চাইনি জনগণ, দমন পীড়ন অত্যাচার গণতন্ত্রের ধারক মোড়া বলিস গলার জোরে, হাইরে রাজনীতির খেল, মিথ্যা মামলার জেল, পৃথিবীর রাজনীতি চলছে এখন ভারতে, বাংলায়। আপনি ভাবুন কতটা সৃজনশীল সচেতন মানুষ ছিলেন পরিমল ত্রিবেদী, যিনি এই বাংলায় পৃথিবীর যে অস্থিরতা, মূল্যবোধের যে অবক্ষয়, সেটা যে এই বাংলাতেও চলছে চলতি সময়, সেটা তিনি দীপ্ত কণ্ঠে গম্ভীরা শিল্পীর গলায় উচ্চারণ করালেন। এখানেই পরিমল ত্রিবেদীর প্রাসঙ্গিকতা। আর গম্ভীরা গম্ভীরা নাটকের একটি সংলাপ দিয়ে আমি আমার বলা শেষ করব। যখন গম্ভীরার দল ভেঙে যাচ্ছে, লোক সংস্কৃতি বিপন্ন হয়ে যাচ্ছে, সংস্কৃতির মৌলিকতা নষ্ট হয়ে যাচ্ছে, দলটা ভেঙে যাচ্ছে, সেই সময়ে দলের একজন প্রবীণ শিল্পী বলছে, ভয়ের কিছু লয় বৌমা, কতবার তো এ দল ভাঙা করা গেছে, ভুবনের দল ভাঙে কার সাধ্য, ওর রক্তে গম্ভীরার স্রোত বইছে, লোক শুধু লোক আমারকে গিলা খাচ্ছে। এই লোক আপনার জীবনকে, আমার জীবনকে গিলে খাচ্ছে, নানাভাবে আপনাকে, আমাকে, অন্যদেরকে প্রলুব্ধ করার প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টা সুকৌশলে চালানো হচ্ছে যাতে আমরা সাধারণ মানুষরা বারবার যে বঞ্চিত হচ্ছি প্রাপ্য অধিকার থেকে, বারবার যে আমরা আমাদের জীবনযাপনের মৌলিকতা হারাতে বসছি, বারবার যে আমাদের মধ্যে ধর্মীয় বিভেদের একটা সুরসুরি দিয়ে আমাদের ঐক্যকে নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে এক শ্রেণীর মানুষ, যারা সুকৌশলে আমার জীবনের মৌলিকতা, বিশুদ্ধতাকে নষ্ট করতে চাইছে। সেই নষ্ট করার প্রচেষ্টার বিরুদ্ধে পরিমল ত্রিবেদী তার বাংলা নাটক নিয়ে বারবার প্রতিবাদ করেছেন। তিনি চলে গেছেন, তার নাটক থেকে গেছে, তার নাটকের বক্তব্য, নাটকের সত্যতা বহুদিন পর্যন্ত আমাদের মধ্যে অনুরণিত হবে। পরিমল ত্রিবেদী তাই বহুদিন পরেও বাংলা নাটকের জগতে প্রাসঙ্গিক থাকবেন। তার কথা বারবার আলোচনায় আসবে, তার নাটকের কথা বারবার উচ্চারিত হবে। যারা সুস্থ জীবনবোধে আমরা বিশ্বাসী, যারা আমরা সুস্থ মূল্যবোধ করতে চাইছি, তারা অবশ্যই পরিমল ত্রিবেদীর কাছে, তার বাংলা নাটকের কাছে বারবার ফিরে যাবে। পরিমল ত্রিবেদী সে কারণেই ভীষণ প্রাসঙ্গিক। যারা এতক্ষণ বকবক শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার কথা বলা আপাতত শেষ।